3টে বাজছে। সেতু বিটাকির আরও একটা পর্বের স্বাগত বাকিংহাম প্যালেসের সামনে। আজকে আমরা কিছুক্ষণ আগে, আপনার দেড় ঘন্টা হলো লন্ডনে এসে পৌঁছেছি। তো আগের ভিডিওতেই আমরা বাকিংহাম প্যালেসের ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই বাকিংহাম প্যালেসের পাশেই আছে গ্রিন পার্ক। গ্রিন পার্কে আমরা একটু রেস্ট নিয়ে এখন আস্তে আস্তে যাচ্ছি সেন্ট্রাল লন্ডনের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো, যেমন পিকাডেলি সার্কাস, ট্রাফালগার স্কোয়ার, পার্লামেন্ট ভবন, সব আস্তে আস্তে দেখাচ্ছি। তো আমরা এখন চলেছি পিকাডেলি সার্কাসের পথে। আমাদের হেঁটে যেতে প্রায় 10-12 মিনিট লাগবে গুগল যা বলছে। বেসিক্যালি এটা হচ্ছে একটা স্কোয়ার, যেমন আমরা কলকাতার পার্ক সার্কাস স্কোয়ার দেখে থাকি, তবে আমি যতটা জানি এটা ঠিক অতটা বড় নয়, কারণ আগে আমরা একবার ভিজিট করেছিলাম। কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চলে সারা দিন, আর ক্রিসমাসের সময় এই জায়গাটা খুব ভালোভাবে সাজানো হয়। যাই হোক, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে ডিটেলে আমি শেয়ার করছি এই পিকাডেলি সার্কাস সম্বন্ধে। যারা আমাদের লন্ডন যাত্রার প্রথম পর্ব দেখেছেন তারা জানেন যে আজকে সকালেই আমরা লন্ডন এসে পৌঁছেছি। প্রথমে গিয়েছিলাম বাকিংহাম প্যালেস, সেখান থেকে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি পিকাডেলি সার্কাসের দিকে। আমাদের কোনো তাড়াহুড়ো কিছু নেই, সারা দিন পড়ে আছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, রাস্তার ধারে যদি কোনো ভালো কিছু দেখি সেখানে ঢুকে পড়বো, এই হচ্ছে আমাদের প্ল্যান। ঘুরতে ঘুরতে চলে এলাম রাস্তার ধারে একটা বড় বিল্ডিং দেখে। এই বিল্ডিংটার নাম হচ্ছে বার্লিংটন হাউস। ঢুকে পড়া যাক। লন্ডন যেহেতু পুরনো শহর, এর অলিতে গলিতে ইতিহাস আর কি, বিভিন্ন জায়গায় ছোটোখাটো মিউজিয়াম, ওপেন মিউজিয়াম, বিভিন্ন রকমের আর্ট গ্যালারি, কালচারালি ভেরি রিচ সিটি, এতদিনের শহর বলে কথা। এই ব্রিটেনের পিকাডেলি এলাকায় বার্লিংটন হাউস একটা খুব সুন্দর 1700 সালের ম্যানশন, যেটা বর্তমানে রয়্যাল একাডেমি অফ আর্ট সহ বেশ কয়েকটা শিল্প এবং বিজ্ঞান প্রতিষ্ঠানের ঠিকানা আর কি বলা যেতে পারে। আর এই যে উঠোনটা দেখছেন, এটা জনসাধারণের জন্য খোলা থাকে, আর শিল্পকর্ম তো দেখতেই পাচ্ছেন। আর সব থেকে বড় কথা, শহরের কোলাহলের মধ্যে এটা একটা মানে শান্তিপূর্ণ আশ্রয়স্থল বলা যেতে পারে। এই উঠোনের বাইরে বেরোলেই একদম কোলাহলপূর্ণ রাস্তা। আর লন্ডনের রাস্তাঘাটে সুভিনিয়ার হিসেবে এরকম পুরনো দিনের লাল টেলিফোন বুথ রাখা আছে প্রচুর, যাতে লোকে ছবি টবি তুলতে পারে বা পুরনো দিনকে মনে করানো হয়। এই বুথগুলোয় যে টেলিফোন আছে সেগুলো কিন্তু কোনোটাই চলে না, যেটা বলছিলাম, শুধু জাস্ট নস্টালজিয়াটাকে বজায় রাখার জন্য এই টেলিফোন বুথগুলো রাস্তায় রাখা আছে। এখানে এখন একটা স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এই পিকাডেলিতে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল। দেখা যাক কি কি আছে। এটা হলো শ্রীলঙ্কান ফুডের স্টল, তার পাশেই রয়েছে মরক্কান ফুড, আর এটা হলো ইটালিয়ান। খুঁজছিলাম এখানে যদি কোনো বাংলাদেশি বা সিলেটি খাবারের স্টল থাকে, কিন্তু পেলাম না। বাট দেখে বোঝা যাচ্ছে লাঞ্চ আওয়ার্সে কিন্তু মেন স্ট্রিম লোকজনেরাও খুব খাচ্ছে, শুধুমাত্র দেশিরা নয়, যারা ইংলিশ পিপল বা ব্রিটিশ পিপল সবাই লাইনে দাঁড়িয়েছে। আর আমি শুনেছিলাম এখানে ইন্ডিয়ান খাবার নাকি খুব পপুলার ব্রিটেনে, তো দেখবো। আর আমি যেটা দেখলাম, মোটামুটি এক প্লেটের খাবারের দাম হচ্ছে 10 পাউন্ড করে। আমাদের তো কিছু পছন্দ হলো না, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাস্তায় টুয়ার্ডস পিকাডেলি সার্কাস। এই আমাদের সামনেই দেখা যাচ্ছে। তো অবশেষে পৌঁছে গেলাম পিকাডেলি সার্কাসে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি একদম পিকাডেলি সার্কাসের মাঝখানে। এখানেই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন লোকজন বেশ জড়ো হয়েছে। আর এই সেন্টারেই আছে মেট্রো, মানে লন্ডনের সাবওয়ে। এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসে নামা যায় আর কি, একটা লাইনই আছে পিকাডেলি লাইন বলে। তো আমরা দেখব এই পিকাডেলি সার্কাসের কি হচ্ছে। তার আগে আমাদের একটু পেট পুজো করা দরকার। এবং আশ্চর্য রকমভাবে পিকাডেলি সার্কেলের সামনেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, মশালা জোন বলে, এবং ওখানকার মেনুতে দেখলাম একটা আইটেম হচ্ছে ক্যালকাটা কিমা পটেটো চপ। তো সেটা না খেয়ে যদি আমরা এখান থেকে চলে যাই, দ্যাট উইল বি ডেফিনেটলি
অ্যান্ড অন্যায় আর কি বলা যেতে পারে বাঙালি হয়ে। সেজন্য আমরা ঢুকেই পড়লাম এই মাসালা জোন রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে মাসালা জোন রেস্টুরেন্টের ভিতরটা, দেখতেই পাচ্ছেন ভেরি ওয়েল ডেকোরেটেড এবং বেশ বড় কিছু নস্টালজিক জিনিসপত্র রাখা আছে, যেমন টিফিন ডিব্বা, যেটা দিয়ে ইন্ডিয়াতে মানে টিফিন লাঞ্চ নিয়ে যায় লোকে, সেই ডিব্বা টিব্বা রেখে একটু নস্টালজিক ব্যাপার তৈরি করা হয়েছে, বাট ভেরি ওয়েল ডেকোরেটেড। লন্ডনে এসে আমরা খাচ্ছি কিমা চপ, কলকাতা কিমা চপ। এর বাইরে একটা সিমাইয়ের প্রলেপ দেওয়া আছে, মানে ব্রেড ক্রাম না দিয়ে, এটা একটু ঝাল আছে। ল্যাম্প কিমা ভালোই, খারাপ না। আমি তো ডিনার লাঞ্চ করতে হবে পরে। এই কিমা চপটা সার্ভও করেছিল একটা কলা পাতায়। কিমার চপ সহযোগে আমরা এখানে চা খাচ্ছি। তাও আবার দার্জিলিং চা। বাইরে যে দেখলাম তাতে এই বিল্ডিংটা আছে 1864 সাল থেকে, কিন্তু রেস্টুরেন্টটা খুব সম্প্রতি, হয়তো বছরখানেক আগে শুরু হয়েছে আর কি। তো মাসালা জোন থেকে বেরিয়েই দেখছি একদম যাকে বলে দার্জিলিং জমজমাট, পিকাডেলি সার্কাসের সামনে এন্টারটেনমেন্ট শুরু হয়ে গেছে। কলকাতার পার্ক সার্কাসে কিংবা ঢাকার ফার্ম গেটের সামনে হলে লোকে বলতো মাদারিকা খেল, এটা একটু আর কি মার্জিত রকমের এন্টারটেনমেন্ট। সব উদ্দেশ্য একই, দুটোরই কিছু পয়সা রোজগার করা। তো আমার যেটা মনে হলো, বিভিন্ন ধরনের লোকেরা এখানে এন্টারটেন করতে আসে এবং অফকোর্স মনে হয় পারমিশন নেয়, কারণ এরা যখন দেখাচ্ছে কিছু, আমি দেখলাম আর একটা দল কিন্তু জাস্ট ওয়েট করছে। সো দেয়ার মাস্ট বি এ টাইম স্লট। বিলের তো সব কিছুই নিয়ম মেনে করা হয়ে থাকে আর কি, সে মাদারিকা খেলই হোক আর সময় মতো ট্রেন ছাড়াই হোক। যাই হোক, পিকাডেলি সার্কাস অ্যাকচুয়ালি লন্ডনের একটা অন্যতম বিখ্যাত এবং প্রাণবন্ত এলাকা, আর এর ব্যস্ত পরিবেশ আর আইকনিক স্থাপত্যের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। আর এই পিকাডেলি সার্কাসের একদম কেন্দ্রে আছে সাফটসবেরি মেমোরিয়াল ফাউন্টেন, যেটা মানে প্রেমের দেবতা হিসেবে পরিচিত। আর চারপাশে যে বিল্ডিংগুলো দেখছেন সেগুলোতে মানে উজ্জ্বল নিয়ন শাইন, মানে উজ্জ্বল ইলেকট্রনিক বিজ্ঞাপন দিয়ে সুসজ্জিত, যে জন্য এটাকে রাতের বেলা এটা একটা অন্যরকম রূপ থাকে। তো আজকে তো রাতে আমরা আসছি না, অন্য সময় আমরা রাতে কিন্তু দেখেছি আলো ঝলমলে। এখনও আপনারা কিছু কিছু বিজ্ঞাপন দেখতে পাবেন হয়তো ওই বিলবোর্ডে। তবে এটাকে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সঙ্গে কম্পেয়ার করলে হবে না, সেখানকার বিলবোর্ড তো সারা পৃথিবী বিখ্যাত, তার তুলনায় এটা কিছুই নয় আর কি। হ্যাঁ, তবে যে কথা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি এই ব্রিটিশ মাদারিকা খেলই বলা যায়, কারণ ওই দর্শকদের মাঝখান থেকে একজনকে ডেকে নেওয়া হলো, তারপর একটা বাচ্চা ছেলেকে, তারপর অন্যান্য লোকজনদেরকে ডেকে খেলা দেখানো হচ্ছে। Ladies and gentlemen, before this grand finale, I want to present my volunteers. So Kid, we start with you. Where are you from? তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এই র্যান্ডামলি যে লোকগুলোকে ডাকা হয়েছে এই মাদারিকা ময়দানে, তারা এসছে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে, সবাই ভিজিটার বেড়াতে এসছে। যেমন একজন ওই বাচ্চা ছেলেটি এসছে অস্ট্রেলিয়া থেকে, একজন এসেছে নেপাল থেকে, একজন এসেছে আর্জেন্টিনা থেকে, আর একজন এসেছে ইউএসএ থেকে, এবং একজন এসেছে ইটালি থেকে। এই হচ্ছে তফাৎ আমাদের কলকাতার পার্ক সার্কাস আর লন্ডনের পিকাডেলি সার্কাসের মাঝখানে। এখানে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন দেশ থেকে লোক এসে এখানে ভিড় করছে আর কি। তো আমরা প্রায় 15-20 মিনিট কাটালাম এই মাদারিকা খেল দেখতে দেখতে। এখন আমরা যাচ্ছি লন্ডনের যেটা থিয়েটার ডিস্ট্রিক্ট, সেই থিয়েটার ডিস্ট্রিক্টের পাশ দিয়ে ট্রাফালগার স্কোয়ারে। এটাই হলো লন্ডনের থিয়েটার ডিস্ট্রিক্ট। ঠিক চিতপুরের যাত্রাপাড়া নয়, তবে এটা একটা থিয়েটারের পাড়া আর কি।
তবে আমার মনে হয় লন্ডনের শুধু এই পাড়াটাতেই সব থিয়েটার হল আছে তা নয়, নিশ্চয়ই অন্যান্য জায়গাতেও থাকবে। আর আমরা দেখছি এখানে চলছে লায়ন কিং এই প্লে হাউসে। তো থিয়েটার ডিস্ট্রিক্ট থেকে একটা পাক মেরে আমরা পৌঁছে গেলাম লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কোয়ারে। ট্রাফালগার স্কোয়ার লন্ডনের অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাবলিক স্পেস। শহরের মোটামুটি প্রাণকেন্দ্রে অবস্থিত এবং 1805 সালে নেপোলিয়নিক যুদ্ধের সময় ব্রিটিশদের বিজয় উদযাপনের জন্য এই পার্কটা বা এই স্কোয়ারটা তৈরি করা হয়েছিল। এই স্কোয়ারের কেন্দ্রে অবস্থিত নেলসনের কলাম, যা ব্রিটিশ নৌবাহিনীর বীর অ্যাডমিরাল লর্ড নেলসনের মূর্তি দিয়ে তৈরি করা। এই কলামের চারপাশে 4টে ব্রোঞ্জের সিংহ স্থাপন করা হয়েছে, যেটার জন্য প্রচুর লোকে ভিড় করে এখানে দেখুন না, এই সেলফি তোলার জন্য লোকের প্রচুর ভিড় এখানে। আর একটা কথা অবশ্যই বলা দরকার, এই ট্রাফালগার স্কোয়ার স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছে। এখানে প্রায়শই রাজনৈতিক প্রতিবাদ এবং জনসমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। পৃথিবীর অনেক গণতান্ত্রিক আন্দোলনের সূচনা কিন্তু এই ট্রাফালগার স্কোয়ার থেকেই শুরু হয়েছে। তো আমরা এখন ট্রাফালগার স্কোয়ার ছেড়ে চলেছি হোটেলের পথে। আর আমাদের জিপিএসের যা ডিরেকশন দেখাচ্ছে, হেঁটে যাওয়ার সময় আমরা যাব ডাউনিং স্ট্রিট এবং ব্রিটিশ পার্লামেন্টের সামনে দিয়ে। আর এই ডাউনিং স্ট্রিটটার নামটা এই জন্যই করলাম কারণ 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ি। আর এই সামনের ভিড় দেখে মনে হচ্ছে এইটাই হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ি। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। এই যে দেখছেন পুলিশ, ঘোড়সাওয়ারওয়ালা পুলিশ, লাল জ্যাকেট পরে এবং মাথায় একটা বিশেষ ধরনের টুপি পরে এরা এই বাড়িটাকে পাহারা দিচ্ছে। তো 1737 সাল থেকে প্রায় 300 বছর ধরে এটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই 10 নম্বর ডাউনিং স্ট্রিট এর বাড়িটা অনেকটা একটা জর্জিয়ান টাউন হাউসের মতো আর কি। এটা বাইরে থেকে দেখতে একটু ছোট মনে হলেও এখানে কিন্তু 100টারও বেশি ঘর আছে ভবনটার ভিতরে। এটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন হওয়ার পাশাপাশি কিন্তু তার কর্মস্থলও। এখানে প্রধানমন্ত্রী এবং অন্যান্য সিনিয়র মন্ত্রী, বিদেশি নেতৃবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এই বাড়িটি ব্রিটিশ এবং বিশ্ব ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাক্ষী। কতটা গুরুত্বপূর্ণ এই 10 ডাউনিং স্ট্রিট? ধরে নেওয়া যাক ভারতবর্ষকে যে স্বাধীনতা দেওয়া হবে সেই ডিসিশনেও আমি নিশ্চিত এই বাড়ি থেকেই নেওয়া হয়েছিল। আর ব্রিটিশ রাজত্বে যখন সূর্য ডুবত না, তখন এই বাড়িটার কত ইম্পর্টেন্ট ছিল বুঝতেই পারছেন। অলমোস্ট সমস্ত ডিসিশনই এই বাড়ির ভিতর থেকে নেওয়া হয়েছে। আজকে অবশ্য তার সেই গৌরব কিছুটা গেছে, তাহলেও সেই ব্রিটিশ রাজের ইম্প্যাক্ট কিন্তু যায়নি সারা পৃথিবী থেকে। ওরা যা করে দিয়ে গেছে, যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের জন্য কত ঝামেলা, কত কিছু যে হচ্ছে, সে বিতর্কে না যাওয়াই ভালো। কিন্তু বেশিরভাগ ডিসিশনই কিন্তু এই বাড়ি থেকে নেওয়া হয়েছে, তারপরে আইনসভায় পাশ হয়েছে। তো সেই বিখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ি ডান দিকে ছাড়ি আমরা এখন চলেছি পার্লামেন্ট স্কোয়ারের দিকে। বাই দ্য ওয়ে, আমাদের হোটেলের রাস্তাটাও এই দিকেই। আমরা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছি না, আমরা হোটেলে ফেরত যাচ্ছি। যাওয়ার পথে যা পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্রিটেনের যে পার্লামেন্ট হাউস সেখানে। আর এখানেই দেখতে পাওয়া যাচ্ছে সেই বিখ্যাত ঘড়ি বিগ বেন। এই বিগ বেন লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদের উত্তর প্রান্তে এবং টেমস নদীর ধারে অবস্থিত একটা ঘড়ির টাওয়ার। 1859 সালে তৈরি করা হয় এই টাওয়ারটি এবং লন্ডনের অন্যতম একটা বিখ্যাত ল্যান্ডমার্ক, এবং এর গভীর ঘণ্টার ধ্বনি সারা শহর জুড়ে শোনা যায়। এটা কিন্তু গ্রিনিচ মিন টাইম নয়, যেটা থেকে সারা পৃথিবীর ঘড়ি মেলানো হয়। গ্রিনিচ এখান থেকে খুব একটা দূরে নয়, সেখানেও হয়তো আমরা যাবো একদিন, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সেই ঘড়িতে এখন 3:45 বাজছে। আর বিগ বেনের ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে হাউস অফ পার্লামেন্ট, মানে ব্রিটেনের যে পার্লামেন্ট ভবন। এটাই হচ্ছে ব্রিটেনের সেই বিখ্যাত পার্লামেন্ট স্কোয়ার।
এখানে সব গণতন্ত্রের কর্ণধার যারা, তাদের আবক্ষ মূর্তি রাখা আছে, চার্চিলের মূর্তি আছে, লিঙ্কনের মূর্তি আছে, আর ভারতবর্ষ থেকে মহাত্মা গান্ধীর মূর্তি এখানে রাখা আছে। আমরা খুঁজে পেয়েছি মহাত্মা গান্ধীর স্ট্যাচু, যাচ্ছি ওখানে একটু। আর এখন বাজছে দুপুর 2:45, তার মানে মঙ্গলবার 2:45। দেখতেই পাচ্ছেন এই চত্বরে কিন্তু বেশ লোকজনের ভিড়, মানে বেশিরভাগই ট্যুরিস্ট আর কি, সবাই দেখতে এসছে। আর আমরা এখন আস্তে আস্তে চলেছি আমাদের হোটেলের পথে। এখান থেকে 1 কিলোমিটার মতো দূরে আমাদের হোটেল। আর আমাদের সামনে যে পরিবারটি যাচ্ছে এরা কিন্তু বাঙালি। আমি একটু বুঝতে পারছিলাম বাংলায় কথা বলছে, মোস্ট লাইকলি সিলেটি, মানে পুরোপুরি বোঝা যাচ্ছে না। আমরা নিজেরা বাংলা বলার চেষ্টা করলাম, যদি কোনো ক্রমে ওদের কাছ থেকে রেসপন্ড পাই, কিন্তু ওরা হয়তো বুঝতে পারলো না আমাদের কথা। আর ব্রিটেনের সর্বত্র কিন্তু পথচারীদের রাস্তা পেরোনোর জন্য এরকম একটা করে বাটন আছে। বাটনটা প্রেস করলেই তবে আপনার ওয়াকিং সাইন আসবে এবং তখন আপনি হেঁটে রাস্তা পেরোবেন, এবং সবাই ফলোও করে। আর আমাদের বাঁ পাশে দেখা যাচ্ছে সেই বিখ্যাত ওয়েস্টমিনিস্টার অ্যাবি। ওয়েস্টমিনিস্টার অ্যাবি অ্যাকচুয়ালি একটা ঐতিহাসিক গির্জা বা চার্চ, যেখানে ব্রিটেনের রাজাদের রাজ্যাভিষেক এবং অন্ত্যেষ্টিক্রিয়াও কিন্তু অনুষ্ঠিত হয় এই চার্চেই। তো এই অন্ত্যেষ্টিক্রিয়ার কথাতেই মনে পড়লো, আপনারা কি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সমাধি আছে এই লন্ডনে? তো আমাদের প্ল্যান আছে আমরা একদিন যাব প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কবর দেখতে সমাধি ক্ষেত্রে, সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকে এমনিতেই আমাদের পর্ব অনেক বড় হয়ে গেছে, আজকে আর ওয়েস্টমিনিস্টার অ্যাবি নিয়ে আমরা কিছু দেখাচ্ছি না, বাট প্ল্যান আছে একদিন আসবো, সেদিন আপনাদের ওয়েস্টমিনিস্টার অ্যাবি এবং এই পার্লামেন্ট চত্বরটা আর একটু ডিটেলে ঘুরে দেখাবো, ইনক্লুডিং দ্য বিগ ব্যান। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, আমরা চলেছি হোটেলের পথে। বাই দ্য ওয়ে, আজকেই কিন্তু আমরা লন্ডন এসে পৌঁছেছি, মোটামুটি সারাদিন সেই সকাল থেকেই ঘুরছি, এবার একটু রেস্ট নেওয়ার পালা। তারপর আগামীকাল কোথায় যাচ্ছি, দ্যাট উইল বি অ্যানাদার এক্সপেডিশন, শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।